গত ক্লাসে আমরা ধরেন ওই বেসিক আলোচনা করার চেষ্টা করেছিলাম আর কি। হ্যাঁ, মার্কেটিং কি, ব্র্যান্ডিং কি, ব্র্যান্ডিং কিভাবে করে, মার্কেটিং কিভাবে করে। হ্যাঁ, মার্কেটিং এর যে বিভিন্ন ওই আছে, প্রিন্সিপাল গুলো আছে। হ্যাঁ, আমরা কি কি পড়বো, আমরা যেটা পড়বো এটার ভবিষ্যৎ কি, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকেও ধরেন ওয়ান কাইন্ড অফ বেসিক, বাট অনেক ভালো জিনিস আর কি। জানতে হবে এগুলো আর কি, বাঁচতে হলে এগুলো জানতে হবে। তো প্রথমে আমরা শুরু করি মেটা ইকোসিস্টেম বা ফেসবুক ইকোসিস্টেম সম্পর্কে আমাদের একটু বোঝা দরকার আর কি। এটা লাগবে, হ্যাঁ, পরবর্তীতে লাগবে। আচ্ছা, তো সাধারণত দেখেন, একজন ইউজার, ইউজার কে ভাই? আমি, আপনি, আমার বউ, আমার গার্লফ্রেন্ড, আপনার বউ, আপনার গার্লফ্রেন্ড, আপনার মামা খালা সবাই একজন ইউজার। সে প্রথমে ফেসবুকে একটা প্রোফাইল খোলে। যখন আমরা গুগল অ্যাডস নিয়ে কথা বলি বা গুগলের কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলি, তখন হচ্ছে মাস্টার কে জিমেইল, একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। তারপরে গুগলের সারা দুনিয়ায় আপনার অ্যাক্সেস থাকবে। অনুরূপ ভাবে আমরা যখন ফেসবুকের ইকোসিস্টেম নিয়ে কথা বলি, তখন হচ্ছে সবার উপরে ফেসবুক প্রোফাইল সত্য, তার উপরে নয়। তাহলে একজন ইউজার ফেসবুকে একটা প্রোফাইল খোলে কিভাবে? ফেসবুকে সাইন আপ করে, নাম দেয়, ফোন নাম্বার দেয়, লোকেশন দেয়, তারপরে ডেট অফ বার্থ দেয়, রিলেশন স্ট্যাটাস দেয়, আপনি মুভি পছন্দ করেন, বই পছন্দ করেন, খেলা পছন্দ, অমুক তমুক বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনি একটা ফেসবুক প্রোফাইল খোলেন। এইবার একটা ফেসবুক প্রোফাইল যদি থাকে, তাহলে আপনি সুন্দরভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারেন। সেই পেজটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য হতে পারে, কোনো বিজনেসের পেজ হতে পারে। এছাড়াও যদি আপনার একটা ফেসবুক প্রোফাইল থাকে, আপনি একটা ফেসবুক গ্রুপ খুলতে পারেন। যে কোনো ক্যাটাগরিতে, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, ফুড ক্যাটাগরি, লার্নিং ক্যাটাগরি, টিচিং ক্যাটাগরি, অমুক ক্যাটাগরি, তমুক ক্যাটাগরি, সব জায়গায়, তাই না? আপনার যদি একটা ফেসবুক প্রোফাইল থাকে, আপনি বাই ডিফল্ট একটা মেসেঞ্জারও পেয়ে যান। ঠিক না স্যার? একটা মেসেঞ্জারও পেয়ে যান। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা হচ্ছে যে আলাদাভাবে খুলতে পারি, অথবা যদি আপনার ফেসবুক প্রোফাইল থাকে, এই ফেসবুক প্রোফাইল দিয়েই আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে পারেন, তাই না স্যার? আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের ফেসবুক প্রোফাইল দিয়েও খুলতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে তারপরে ওই সাইন আপ করে যেভাবে হোক আমরা খুলতে পারি। ঠিক আছে স্যার? অনুরূপ ভাবে, না, কোনো অনুরূপ ভাব নেই। একটা হচ্ছে আমরা, এটা হচ্ছে ফেসবুকের প্রোডাক্ট ছিল না আগে, এখন হয়েছে। সেটা হলো হোয়াটসঅ্যাপ। যদি আমাদের একটা মোবাইল নাম্বার থাকে, সেই মোবাইল নাম্বার দিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারি। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আছে, অ্যাজ ওয়েল এজ আমরা বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারি, দুজনের জন্য দুইটা অ্যাপ। ইনস্টাগ্রামের জন্য আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারি, সেটাকে আমরা সুইচ করে বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যেতে পারি। সাধারণত যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে এমনি পার্সোনাল কাজে, মানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে কানেক্টেড হওয়ার জন্য, ফেসবুক প্রোফাইলের মতো সাধারণত পার্সোনাল অ্যাকাউন্টেই থাকে। ওইটাই যখন আমরা কোনো বিজনেসের জন্য করি, তখন সেটা হচ্ছে আমরা সুইচ করে কোথায় চলে যাই? সুইচ করে আমরা চলে যাই বিজনেস অ্যাকাউন্টে। ঠিক না স্যার? এই আর কি। এখন তাহলে আমরা বুঝলাম ফেসবুক ইকোসিস্টেমে আসলে অনেক কিছু আরো আছে। যেমন ওই যে অকুলাস টকুলাস দিয়ে যেটা কি যেন মেটাভার্স টার্স আছে, ওগুলো আমরা যাচ্ছি না আর কি, আপাতত এখানেই থাকি আর কি। ঠিক আছে স্যার? তো ফেসবুক প্রোফাইল, তার মানে হলো আমরা একটা ফেসবুক প্রোফাইল খুলবো। ফেসবুক প্রোফাইল সবার উপরে কি? ফেসবুক প্রোফাইল, তার উপরে নাই। সবার উপরে কিন্তু ফেসবুক প্রোফাইল সত্য, এটাই কিন্তু বাস্তবতা। এইবার একটা ফেসবুক প্রোফাইল থাকলে, একটা সেকেন্ড, কিছু, আচ্ছা, তার মানে হচ্ছে একটা ফেসবুক প্রোফাইল থাকলে সেই প্রোফাইল দিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি। সেটা আমার পার্সোনাল পেজ, ব্র্যান্ডিং এর জন্য হতে পারে, অ্যাজ ওয়েল এজ আমরা বিজনেসের জন্য করতে পারি। ঠিক আছে স্যার? সাধারণত আমরা ফেসবুক পেজ ওপেন করি বা ক্রিয়েট করি কিসের জন্য? বিজনেস পারপাস। এখন সেলিব্রিটিরা করে না? ওরাও করে, ওদেরও বিজনেস ভাই ওটা। ঠিক না স্যার? তার মানে দিন শেষে যে কোনো ফেসবুক পেজে আমরা করি আসলে কিসের জন্য? বিজনেসের জন্য। ঠিক না স্যার? আর ফেসবুক প্রোফাইলটা আমরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে কানেক্টেড হওয়ার জন্য।
ঠিক আছে স্যার, এই জিনিসটা আমরা বুঝলাম। তাহলে ফেসবুক ইকোসিস্টেমের জন্ম হয় এভাবে, যে একজন ইউজার সেটা ফেসবুক প্রোফাইল খুললো, তার মানে সে টোটাল ফেসবুক ইকোসিস্টেমের মধ্যে ঢুকে গেল। এরপরে সে পেজ ক্রিয়েট করতে পারে, গ্রুপ ক্রিয়েট করতে পারে, মেসেঞ্জার বাই ডিফল্ট পাচ্ছে, অ্যাজ ওয়েল এজ এটাকে কনভার্ট করে ইনস্টাগ্রামে যেতে পারে। এছাড়া যদি একটা ফোন নাম্বার থাকে এটা করতে পারে। এবং পরবর্তীতে এইটা যখন আমরা বিজনেসের জন্য হোয়াটসঅ্যাপটা ইউজ করি, তখন এই এই হোয়াটসঅ্যাপটা আমরা পেজের সাথে ইন্টিগ্রেট করে ফেলতে পারি, বা লিঙ্ক করে ফেলতে পারি, বা কানেক্ট করে ফেলতে পারি, পরবর্তীতে শিখবো। ঠিক আছে স্যার? তাহলে ফেসবুকের উদ্দেশ্য আমাদের দুইটা, একটা হচ্ছে পার্সোনাল ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে কানেক্ট হওয়ার জন্য, আর একটা হচ্ছে আমাদের বিজনেসের জন্য। এইসব ক্লিয়ার? ঠিক আছে স্যার, ফাইন। এখন প্রশ্ন হলো যে এই যে আমরা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করলাম, ফেসবুক ক্রিয়েট করার পরে এই ফেসবুক কিন্তু প্রাইমারি আমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন নেয়। যেমন আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ জানলে আপনার বয়স কত কেউ বুঝে ফেলে অটোমেটিক্যালি, কারণ যোগ বিয়োগ করে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এটা গেল। তার মানে ফেসবুক যখন আমরা প্রোফাইল ক্রিয়েট করি তখন আমরা কিছু ডেটা দিই, প্রাইমারি ডাটা, যেটা আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, আমার ডেট অফ বার্থ, বয়স, যেটাকে আমরা বলি ডেমোগ্রাফিক ডেটা। এরপরে হচ্ছে যে আমরা কোথায়, ওই যে আমরা লিখি না লাইফ সিন অমুক ফ্রম অমুক, তার মানে জিওগ্রাফিক ডেটা, এটাও আমরা দিই। ঠিক আছে স্যার, এই ডেটাগুলো দিলাম। এরপরে যখন আমরা ফেসবুকে যাই, তখন আসলে আমরা কি করি, ধরেন আমি যদি একটু ফেসবুকে যাই, যদি আমি একটু ফেসবুকে যাই, ফেসবুক তো ধরেন খুবই পার্সোনাল জিনিস, বের টের করা খুব ঝামেলা আর কি, হ্যাঁ। তারপরেও করতে হবে, এই যে জুতার বিজ্ঞাপন প্রথমেই পাইছি, খুব ভালো কথা। যখন আমরা ফেসবুকে যাই, তখন হচ্ছে ফেসবুকে যাওয়ার পরে এই যে এটাকে আমরা বলি কি ফিড, তাই না? এটাকে আমরা বলি হচ্ছে ফিড। এটা আমার পার্সোনাল ফিড, একান্তই পার্সোনাল ফিড আমার। খুব ভালো কথা। এখানে বসে আমি কি করি ভাই, আমার কাজ শুধু স্ক্রল করা, কারণ মানুষ মাত্রই কি নিচে নামায়ের স্বভাব, তাই না? এই জন্য তো লেখাপড়া শিখতে হয় উপরে ওঠার জন্য। যাই হোক, তো আমাদের কাজ কি, এরকম নিচে নামা, স্ক্রল করা। এবং বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন জিনিস দেখতেছি, তাই না? তো আমি যেমন এটা দেখতেছি, আপনিও কি এটা দেখতেছেন না? আপনি এটা দেখতেছেন না, তার মানে নিশ্চয়ই আমার এই পার্সোনাল ফিডটা আমার মতো কাস্টমাইজ করে দিয়েছে কে? আমি করি, আমার অজান্তে আমি করে ফেলেছি, কিন্তু আমাকে করে দিয়েছে কে? ফেসবুক নিজেই করে দিয়েছে। কিসের উপর ভিত্তি করে? ওই যে আমারও প্রাইমারি ডাটা নিয়েছে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সেটা একটা ব্যাপার। এরপরে হচ্ছে যে আমার বিহেভিয়ারের উপর ভিত্তি করে আমি এইখানে এসে কিরকম বিহেভ করছি। এখন কিরকম বিহেভ করছি মানে, যেমন ধরেন আমি এখানে স্ক্রল করতে করতে আইসা এই লারিবের বিজ্ঞাপনটা দেখে দাঁড়ায় গেলাম, অথবা প্রথম আলোর এই নিউজটা দেখে দাঁড়িয়ে গেলাম, অথবা এখানে আমি একটা লাইক দিতে পারি, আমি এখানে একটা কমেন্ট করতে পারি, শেয়ার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এইখানে ক্লিক করে এটা আমার ভালো লাগছে না, আমি নট ইন্টারেস্টেড করে দিতে পারি, অথবা আমি সেভ করেও রাখতে পারি, পোস্টটা হাইড করে দিতে পারি। আমি এই যে স্নুজ করে দিতে পারি যে প্রথম আলোর পোস্ট আমার দরকার নেই ভাই, আমি এটা দেখতে চাই না 30 দিনের জন্য অন্তত। আমি আনফলো করে দিতে পারি, পোস্টটাকে রিপোর্ট করে দিতে পারি, প্রোফাইলটা ব্লক করেও আমি দিতে পারি। এগুলো কিন্তু আমার এক একটা কি বিহেভিয়ার, বা আমার এক একটা অ্যাকশন। আমি অনেকগুলো অ্যাকশন নিতে পারি। আমি স্ক্রল করলাম, আমি লাইক কমেন্ট শেয়ার করলাম, টোটালটা মিলে হচ্ছে আমার বিহেভিয়ার, বাট ইন্ডিভিজুয়ালি এক একটা কি অ্যাকশন। ঠিক আছে স্যার, খুব ভালো কথা। এরপরে ধরেন আমি অনেকগুলো গ্রুপে জয়েন করতে পারি। এখন সেই গ্রুপগুলো বিভিন্ন ক্যাটাগরি, আমি ডিজিটাল মার্কেটিং গ্রুপ, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং গ্রুপে জয়েন করতে পারি, আমি স্পোর্টস রিলেটেড গ্রুপে জয়েন করতে পারি, আমি হানিনাট রিলেটেড গ্রুপে জয়েন করতে পারি, রাতে বিড়াল দিনে বাঘ এরকম টাইপের গ্রুপে জয়েন করতে পারি। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে ফেসবুক, ও আমার বিহেভিয়ার উপর ভিত্তি করে ফেসবুক বুঝে ফেলে যে এই মাল কোন ক্যাটাগরির। কিয়ামতের মাঠে যেমন আমাদের 73টা কাতার কাতার হবে এক একজনের আমল নামার উপরে, এই যে আমরা ফেসবুকে যে প্রাইমারি ডেটা দেওয়ার পরে ফেসবুকের মধ্যে এসে আমরা কি করছি কি না করছি, এই বিহেভিয়ার গুলো অ্যানালাইসিস করে
ফেসবুকও আমাদের ওইরকম আমাদের আমল নামার উপর ভিত্তি করে ওই 73 কাতারের এক কাতারে রাখে, ধরেন ওর হাজার হাজার কাতার থাকতে পারে, ঠিক আছে স্যার। এইটাকে আমরা বলি হচ্ছে আমার ইন্টারেস্ট। এই যে ভিডিওটা, ধরেন এই ভিডিওটা 43 সেকেন্ড, না, হ্যাঁ, 43 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওটা ধরেন আমি এখানে দাঁড়াইলাম, অথবা এই ভিডিওটা আমি কি করতে পারি ভাই, এখানে ক্লিক করে পজ করে রাখতে পারি। এই যে আমি পজ করে রাখলাম, অথবা এই ভিডিওটা আমি আবার দেখলাম, অথবা এই ভিডিওটা আমি লাইক করতে পারি, কমেন্ট করতে পারি, শেয়ার করতে পারি, এক একটার জন্য এক একটা মিনিং ফেসবুকের কাছে। ধরেন যদি আমি পজ করে রাখি, ফেসবুক ভাবে যে এই জিনিসের প্রতি ইন্টারেস্ট আছে, সামহাও সে বিজি ছিল, পরে দেখবে তাই পজ করে রেখেছে। আপনি এটা সেভ করেও রাখতে পারেন, এটাও কিন্তু সেভ করে আমরা রাখতে পারি। সেভ করে রাখা মানে আমি পরবর্তীতে দেখবো না, মানে এই ধরনের ভিডিওর প্রতি আমার ইন্টারেস্ট আছে, পরবর্তীতে আমার ফিডে এই ধরনের ভিডিও টিডিওই দেখায়, ঠিক না স্যার? অথবা আমি লাইক করলাম, কমেন্ট করলাম, শেয়ার করলাম, এঙ্গেজড হইলাম, অথবা এই ভিডিওটার আমি 70% দেখলাম, ধরেন আমি এই ভিডিওটা যদি 15% দেখি, তার মানে এই বিষয়ে আমি কম ইন্টারেস্টেড। কিন্তু এই ভিডিওটা যদি আমি 90% দেখি, তাহলে ফেসবুক ধরে নিবে যে এই 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 যে জিনিসটা দেখাচ্ছে এই জিনিসের প্রতি তার হচ্ছে কি মোর ইন্টারেস্ট, ঠিক না স্যার? অনুরূপভাবে যখন আমি পরবর্তীতে বা রিফ্রেশ দিব বা পরবর্তীতে আসবো, দেখেন এই ধরনের ভিডিও আমাকে বারবার দেখাতে পারবে আমার এই বিহেভিয়ারের উপর ভিত্তি করে। শুধু তাই না, ফেসবুক এই কন্টেক্সট গুলো পড়ে, এখানে কোন ধরনের কিওয়ার্ড আছে কন্টেক্সট গুলো পড়ে, এই সার্চ এর মধ্যে আপনি কি ধরনের সার্চ দেন সেটাও পড়ে, সেটা দেখেও আপনার ইন্টারেস্ট বোঝা যায়, ঠিক আছে স্যার? এই হলো ব্যাপার। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম। এখন প্রশ্ন হলো যে এই যে এটা কি জিনিস দিচ্ছে ভাই, বিটরুট মনে হয়, তাই না? উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভারের জন্য বিটরুট। এই যে বিটরুট কে একটা ইকো ফুডস শুধু বিক্রি করে, ইকো ফুডস শুধু বিক্রি করে, লারিবের এই পাঞ্জাবি লারিবকে শুধু একাই বিক্রি করে। তারপরে ধরো আমরা উপরের দিকে কিছু বিজ্ঞাপন দেখলাম কই জন্য, তারপরে ধরেন, আচ্ছা ঠিক আছে, নিচে যাই। এই মায়া কি বলে, যা বলো বলো। আচ্ছা ধরেন এটা কি লার্নিং বাংলাদেশ, আমাদের 26 কি শুধু কোর্স বিক্রি করে, আমরা কি বেশি না? আচ্ছা, তারপরে হচ্ছে যে, তারপরে ধরেন আরেকটু নিচে নামি, কিছু অ্যাড ফ্যাড দেখি, অনেক সময় যে ডানে বামে দেখায় অ্যাড, হ্যাঁ, তারপর আমরা ভিডিও দেখতে দেখতে অ্যাড দেখাই ভিডিওর মাঝে, তাই না? যেমন এটা কি, এটি যে, এটা কি এলিয়েন নাকি ভাই, এলিয়েন নাকি? যাই হোক, এর পাঞ্জাবের অনেক দাম ভাই, যাই হোক। এই যে ধরেন এলিয়েন বা এলিয়েন যাই বলেন, এর যে আমি এ কি শুধু একাই পাঞ্জাবি বিক্রি করে, তাহলে আমি কেন দেখতেছি আর কি, তাই না? এটা আছে আমাদের প্রসেস। আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা আসলে পড়তেছি কি ফেসবুক অ্যাডস নিয়ে, ফেসবুক অর্গানিক্যালি কি করে, এগুলো ধরেন আপাতত যতটুকু আমরা ধরি, আমরা কিন্তু সবসময় কথা বলবো কি অ্যাডস নিয়ে। ওই ভিডিও দিলাম, ভিডিওর ওই মনিটাইজ, এই সমস্ত কিন্তু আমাদের পড়াশোনার বিষয় না। তাহলে এখন আমাদের পড়াশোনার বিষয় যে এই যে আমার প্রাইমারি ডাটা নিল, আমার বিহেভিয়ার উপর ডাটা নিয়ে ও আমার বুঝতে পেরেছে আমার এই বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে, কিসের উপর ভিত্তি করে, আমার বিহেভিয়ার উপরে। এখন এই যে লারিব পাঞ্জাবি বিক্রি করতেছে, এলিয়েন পাঞ্জাবি বিক্রি করতেছে আর কি, আমি একটু মজা করে করতেছি, এলিয়েনের নাম কিন্তু এটা না। যাই হোক, এলিয়েন পাঞ্জাবি বিক্রি করতেছে, বাংলাদেশে 4,000 মতো ফ্যাশন ব্র্যান্ড আছে, আর কি কেউ পাঞ্জাবি বিক্রি করতে পারতেছে না, করতেছে না? তাহলে আমি কেন এই দুইটার অ্যাডই দেখছি, আপনি কেন অন্যদের অ্যাড দেখতেছেন, তাই না? এই বিষয়গুলো আমাদের বুঝতে হলে আমাদের বুঝতে হবে ফেসবুকের অকশন প্রসেস। যে অকশন মানে হলো ফেসবুক অ্যাড কাকে দেখাবে, কেন দেখাবে, কখন দেখাবে, দেখালে পারে কার কাছ থেকে কত টাকা কাটবে। তাহলে ফেসবুকের অকশন প্রসেস মানে হলো ফেসবুকের অ্যাড কাকে দেখাবে, কখন দেখাবে, কেন দেখাবে, টাকা কাটবে কিনা, ঠিক আছে স্যার? এইটুকু আমি একটু স্কিপ করলাম, আমি পরে আসবো, কারণ এই জিনিসগুলো তো এখন আমরা যাইনি, এই জন্য আমি এই চিত্রটা একটু স্কিপ করে দিলাম, ঠিক আছে স্যার? এখন খুব খেয়াল করে দেখেন যে অ্যাডভার্টাইজার ওয়ান, অ্যাডভার্টাইজার টু, অ্যাডভার্টাইজার থ্রি। অ্যাডভার্টাইজার কাকে বলে? যে কোম্পানি বা যে ব্র্যান্ড ফেসবুকের থ্রু দিয়ে বিজ্ঞাপন দেয়, সেই সেই লোকটাকে আমরা কি বলি ভাই? অ্যাডভার্টাইজার। যেমন ধরেন আমরা হচ্ছে যে, যেমন ধরেন আমরা এই হুন্দাই বাংলাদেশের অ্যাড দেখছি, এটা কেন অ্যাড ভাই? স্পন্সর, স্পন্সর লেখা আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে হুন্দাই বাংলাদেশের অ্যাড দেখতেছি, ঠিক আছে স্যার? এই হুন্দাই বাংলাদেশ কে? অ্যাডভার্টাইজার, ঠিক আছে স্যার? তো ধরো অ্যাডভার্টাইজার ওয়ান, এই ভদ্রলোক আমাদের টার্গেট করেছে এমন একজন মানুষকে,
এমন কতগুলো মানুষকে, কারণ আমরা বলেছিলাম কি প্রথম ক্লাসে, যে কোনো একটা প্রোডাক্টের জন্ম হয় কোনো একটা এ গ্রুপ অফ পিপলের সলিউশন দেওয়ার জন্য। যেমন পাঠাওয়ের জন্ম হয়েছিল ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দ্রুত যাওয়ার জন্য। এটা কি ঢাকা শহরের 4 কোটি সব মানুষের জন্য না, এ গ্রুপ অফ পিপল, সেটা 50 লাখ হতে পারে, 1 কোটিও হতে পারে, 1 কোটি মানুষের জন্য। ঠিক আছে স্যার? এই যে 1 কোটি মানুষ, ঠিক আছে স্যার, তো ধরো এরা আমার টার্গেট, এই এদেরকে আমরা বলি হচ্ছে টিজি বা টার্গেট অডিয়েন্স। তো ধরো আমরা অ্যাডভার্টাইজার 1, অ্যাডভার্টাইজার 2, অ্যাডভার্টাইজার 3, এই তিনটা ভদ্রলোকই টার্গেট করেছে কাদেরকে? কারা তার টিজি, কারা তার টার্গেট অডিয়েন্স? যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট আছে এবং যাদের এজ 18 থেকে 35 বছর, ডেমোগ্রাফি, এবং যাদের লোকেশন মানে ঢাকা থাকে। অ্যাডভার্টাইজার 2, সেও টার্গেট করেছে যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট। কিভাবে ফেসবুক বুঝে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট? ওই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপে আপনি জয়েন হন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিজ্ঞাপন দিলে বা ওই ধরনের ভিডিও দিলে আপনি বসে বসে দেখেন সারাদিন ধরে, অথবা ওই ধরনের পোস্টে আপনি লাইক কমেন্ট শেয়ার করেন, ওই অনুযায়ী বুঝে ফেলে যে কি এই মাল ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট। ঠিক আছে স্যার? আচ্ছা, এইবার হচ্ছে যে যার এজ 20 থেকে 30 ইয়ার্স, লোকেশন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড এবং যাদের 20 থেকে 30 বছর বয়স এবং যারা বাংলাদেশে বসবাস করে, তাদেরকে টার্গেট করেছে এই অ্যাডভার্টাইজার, এই কোম্পানি, এই ব্র্যান্ড। অনুরূপ ভাবে অনুরূপ ভাবে ধরো যে স্পোর্টস, সরি, আরেকটা অ্যাডভার্টাইজার যে হচ্ছে যে টার্গেট করেছে তাদের যারা স্পোর্টসে ইন্টারেস্ট আছে, বিভিন্ন ধরনের খেলাধুলায়, যাদের এজ 18 থেকে 26 এবং যারা ঢাকা বসবাস করে। ঠিক আছে স্যার? এখন এই ভদ্রলোক হচ্ছে ইউজার, এই ভদ্রলোক ইউজার, টার্গেট কে? এই ভদ্রলোক। টিজি কে? এই তিনজনের টিজি কে? এই আসলে টিজি কিনা দেখি। এই ভদ্রলোকের বয়স হচ্ছে 25 বছর। তাহলে এই যে আমরা যদি এই অ্যাডভার্টাইজ 18 থেকে 35 বছর, তার মানে কি ওর টার্গেটে এই লোকের টার্গেটিং এর মধ্যে আছে, মানে এই এই ব্র্যান্ডের অ্যাড একে দেখাতে চাই। 20 থেকে 30, তার মানে এই ভদ্রলোক আছে। 18 থেকে 26, মানে এই ভদ্রলোক আছে। এবং যে ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, স্পোর্টসও পছন্দ করে, ফুডও পছন্দ করে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, হ্যাঁ, একই মানুষের কিন্তু ইন্টারেস্ট ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। আমি ডিজিটাল মার্কেটিং পছন্দ করি, একই সাথে আমি ফ্যাশন পছন্দ করি, একই সাথে আমি স্পোর্টসও পছন্দ করতে পারি, একই সাথে আমি গ্যাজেট, ওয়ালেট বা টেকনোলজি, এই ধরনের আমার ইন্টারেস্ট থাকতে পারে। তো তার মানে কি আপনি এই 4-5 ধরনের ভিডিওই আপনি সব সময় দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, ওই ধরনের পোস্টে এঙ্গেজ হন, এই ধরনের গ্রুপ টুপে আপনি এঙ্গেজড আছেন সব সময় আপনার এই অনুযায়ী, তার মানে একই মানুষ অনেকগুলো ইন্টারেস্টের মধ্যে থাকতে পারে। এখন সেই হিসাবে যদি আমরা ধরি, এই ভদ্রলোকেরও টার্গেট এই লোক, এই ভদ্রলোকেরও টার্গেট এই লোক, এই ভদ্রলোকেরও টার্গেট এই লোক, ঠিক না স্যার? তার মানে এই তিনজনেরই টার্গেট এই ভদ্রলোক। এইরকম ধরো 20,000 মানুষ আছে যারা এই তিনটা কোম্পানিরই টার্গেট। এখন কার অ্যাড দেখাবে, কার অ্যাড দেখাবে, কার অ্যাড দেখাবে না? আবার মানে ফেসবুক আসলে কাউকে হতাশ করে না, কাউরে ইমপ্রেশন বেশি দেয়, কাউরে ইমপ্রেশন কম দেয়, কাউরে ইমপ্রেশন আরো কম দেয়, বা কাউরে অনেক সময় দেখাই না। ঠিক আছে স্যার? এরকম হতে পারে, আমরা আসতে পরে বুঝতেছি আর কি। ঠিক আছে? আচ্ছা, ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন ইকুয়াল টু ভিউ। ভিউ মানে কি? এই যে আমি একটা অ্যাড দেখলাম, তার মানে ওই ব্র্যান্ড একটা ভিউ পাইলো। এই যে আমি একটা দেখলাম, তার মানে ওই ব্র্যান্ড, এই যে যেমন আমি এখন দেখতেছি হচ্ছে যে ফালাক ফুডের বিটরুট, তার মানে হচ্ছে যে এই ফালাক ফুড ব্র্যান্ড বা বিজনেস, সে তার এই অ্যাডে একটা ইমপ্রেশন পাইলো। ঠিক আছে? ফাইন। আমি যদি এখন একটা ক্লিক করি তাহলে একটা অ্যাকশন নিলাম, মানে আর একটা ক্লিক হলো আর কি। ঠিক আছে? এখন আসেন যে তাহলে কার একটা দেখাবে, এই জিনিসটা সলিউশন করে ফেসবুক এই এই থিওরিটার মাধ্যমে। কি থিওরি? একটা টোটাল ভ্যালু পায়। এই টোটাল ভ্যালুর মান যার যত বেশি, তার অ্যাড তত বেশি ইমপ্রেশন পায়, তত বেশি দেখে, তত বেশি ক্লিক পায়, তত বেশি সেল পায়। এখন এই টোটাল ভ্যালুটা কিভাবে ইয়া হয়? এইটা হয় হচ্ছে যে অ্যাডভার্টাইজার বিডের সাথে এস্টিমেটেড অ্যাকশন রেটের গুণফল, তার সাথে রেলিভেন্স অ্যান্ড কোয়ালিটির
যোগফল করে টোটাল যে ভ্যালুটা হয়, সেই ভ্যালুর মান তিনটা কোম্পানি দিচ্ছে। ধরো এরও একটা টোটাল ভ্যালু বের হবে, এরও একটা টোটাল ভ্যালু বের হবে, এর একটা টোটাল ভ্যালু বের হবে। যার টোটাল ভ্যালুর মান বেশি, সে এই ভদ্রলোক বা এই ভদ্রলোকের মতো আরো 20,000 লোক, আরো 10,000 লোক, আরো 50,000 লোককে সে বেশি দেখাবে। তার মানে তার একটা তত বেশি দেখাবে যার ভ্যালু ইয়ে হবে। ঠিক আছে স্যার? এবার আমরা বোঝার চেষ্টা করি যে অ্যাডভার্টাইজার বিড আসলে কি। ফেসবুকে যে আমরা বিজ্ঞাপন, যে ভদ্রলোক বিজ্ঞাপন দেখাচ্ছে, এটা কি ফাও ফাও? তার মানে আমি যে বিজ্ঞাপনটা দেখতেছি এর জন্য ফেসবুক সহ পৃথিবীর যে কোনো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম দুই ভাবে টাকা কাটে। এক হচ্ছে ইমপ্রেশন বেসিস, আর একটা হচ্ছে ক্লিক বেসিস। তার মানে তার মানে হচ্ছে যে এই যে আমি অ্যাডটা দেখলাম এর জন্য টাকা দিতে হবে, অথবা এই অ্যাডে যদি ক্লিক করে তাহলে টাকা দেবে, দুইটা একসাথে হবে। ঠিক আছে স্যার? হয় সে হচ্ছে ইমপ্রেশন বেসিস টাকা কাটবে, যে 1,000 বার মানুষকে দেখানোর পর একটা টাকা কাটবে, সিপিএম বিডিং আমরা যেটা বলতাম। অথবা এই অ্যাডের উপর ক্লিক করেছে, ক্লিকের, এখন এই অ্যাডটা আমি পুরোটা দেখলাম ও ক্লিক করলাম, তাহলে কোটা টাকা কাটবে, ক্লিকটারে গুরুত্ব দেবে বেশি। ঠিক আছে স্যার? পার ক্লিক টাকা টাকা। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে হচ্ছে যে যে কোনো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম কিসের উপর ভিত্তি করে টাকা কাটে? হয় ইমপ্রেশন বেসিস মানে অ্যাডটা দেখানোর বেসিস, অথবা ওই অ্যাডে কতজন অ্যাকশন নিছে মানে ক্লিক করেছে সেটার উপর ভিত্তি করে। ফাইন। এখন এই যে একটা ক্লিক করলো বা দেখলো, এটা কি ফেসবুক ফাও করবে? না, ফেসবুক একটা টাকা দিতে হবে। এই টাকা আমরা কত উইলিংলি দিতে চাই? কে দিতে চায়? অ্যাডভার্টাইজার, কারণ যে অ্যাড চালাচ্ছে সে টাকা দিবে, তাই না? যে ব্র্যান্ডের জন্য আমরা অ্যাড চালাচ্ছি ওই ব্র্যান্ড টাকা দিবে। তাহলে এই যে অ্যাড চালানোর জন্য, এই অ্যাডটা দেখানোর জন্য, বা অ্যাডে ক্লিক করার জন্য, অথবা অ্যাডটা দেখানোর জন্য কোনো অ্যাডভার্টাইজার উইলিংলি, স্বেচ্ছায় যে কয় টাকা ফেসবুককে দিতে চায়, সেইটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্টাইজার বিড বা বিড অ্যামাউন্ট, যেটাকে গুগল বলে এভারেজ সিপিসি বা সিপিসি বা ম্যাক্স সিপিসি। ক্লিয়ার? এর সাথে হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট। তার মানে যখন আমরা কোনো একটা অ্যাডভার্ট, আমরা পরবর্তীতে দেখবো এগুলো, এই জন্য এই জিনিসটা বেসিক গুলো পড়ে যেতে হবে। যখন আমরা কোনো একটা অ্যাড ক্রিয়েট করি বা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, সেখানে আমরা একটা টার্গেট অডিয়েন্স দিই, যে যাদের বয়স, তারা কত, এই যে যাদের যাদের ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট, যাদের বয়স আছে, যারা ঢাকা থাকে, তারা আমার অ্যাডটা দেখবে। তার মানে এরকম 10,000 মানুষের কাছে আমার অ্যাডটা যাবে। এই যে 10,000 মানুষের কাছে আমরা যখন অ্যাডটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে ফেসবুক, তুমি যে অডিয়েন্সটা সিলেক্ট করেছো, ফেসবুকের কাছে তো একটা প্রাইমারি ডেটা আছে, অ্যাজ ওয়েল এজ তুমি ওই এই কি অডিয়েন্সটা টিজিটা সিলেক্ট করে দিয়েছো। ফেসবুক একটা প্রবাবিলিটি, একটা সম্ভাব্যতা খুঁজে বের করবে যে মোটামুটি এই অ্যাডে মোটামুটি এত ক্লিক হতে পারে, সিটিআর হতে পারে, সিভিআর হতে পারে, এঙ্গেজমেন্ট হতে পারে, বাই করতে পারে। একটা এস্টিমেশন, একটা ফোরকাস্ট, যে হ্যাঁ এই অ্যাডের টার্গেট অডিয়েন্স এটা, তার ক্যাপশন লিখেছে এটা, সে একটা ভিডিও বা ইমেজ ব্যবহার করেছে, ইমেজের কোয়ালিটি সবকিছু বিবেচনা করে ওই টার্গেট অডিয়েন্সের কাছে যদি একটা যায়, তাহলে মোটামুটি তার এস্টিমেটেড অ্যাকশন রেট হতে পারে 5%, 6%, 10%, 11%, 20%, 100% হতে পারে, 100% হয় না সাধারণত। ঠিক আছে স্যার? কিসের উপরে? এই যে তার প্রবাবিলিটি, ক্লিক করার প্রবাবিলিটি কত, তার বাই করার প্রবাবিলিটি কত, ওই পোস্টে এঙ্গেজমেন্ট হওয়ার প্রবাবিলিটি কত। এঙ্গেজমেন্ট মানে লাইক কমেন্ট শেয়ার। ফেসবুকের এঙ্গেজমেন্ট মানে কি? লাইক কমেন্ট শেয়ার। অথবা কোন একটা ভিডিও কন্টেন্ট যদি হয়, ভিডিওর কত পার্সেন্ট দেখেছে, 5%, 10%, 15%, 20%, 100%। এই যে 100% ভিডিও দেখা মানে ফুললি এঙ্গেজড একটা কন্টেন্ট। অথবা, ঠিক আছে, অথবা ওই পোস্টে যদি আরেকটা কমেন্ট করে লাইক দেয়, মোর এঙ্গেজড হবে। ঠিক আছে স্যার? তার মানে যদি একটা ইমেজ কন্টেন্ট হয়, সেখানে লাইক কমেন্ট শেয়ার দেওয়া মানে এঙ্গেজ। যদি একটা ভিডিও কন্টেন্ট হয়, সেখানে ভিডিওটা দেখাও যেমন একটা এঙ্গেজ, অ্যাজ ওয়েল এজ ওই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দেওয়া একটা এঙ্গেজ। ঠিক আছে স্যার? এই এঙ্গেজমেন্ট হওয়ার প্রবাবিলিটি কত পার্সেন্ট, সেটাকে আমরা বলি হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট। এটা কিসের উপর ভিত্তি করে? ওই তুমি যে অ্যাডটা ক্রিয়েট করেছো, সেখানে টার্গেট অডিয়েন্স দিয়েছো, সেটা বিডিং ব্যবহার করেছো, সেখানে ক্যাপশন লিখেছো, সেখানে ইমেজের মধ্যে ইমেজটাকে ব্যবহার করেছো, ইমেজের মধ্যে কল টু অ্যাকশন ব্যবহার করেছে, ইমেজটা কতটা নিট অ্যান্ড ক্লিন ছিল, এই জিনিসগুলো আমরা আরো পরবর্তীতে বলবো কিভাবে একটা কন্টেন্ট সুন্দর হয়। তো এইগুলোর উপর ভিত্তি করে সে একটা এস্টিমেট করবে অ্যাকশন রেট, যে এখানে অ্যাকশন মানে কি, ক্লিক করার প্রবাবিলিটি কত, বাই করার প্রবাবিলিটি কত, লাইক কমেন্ট শেয়ার করার প্রবাবিলিটি কত। সেটাকে আমরা বলি হচ্ছে
অ্যাকশন রেট মানে ওই কন্টেন্টে অ্যাকশন নেওয়ার প্রবাবিলিটি কেমন, ঠিক আছে স্যার? এই দুইটার গুণফল প্লাস রেলিভেন্স এন্ড অ্যাড কোয়ালিটি। রেলিভেন্স কিসের উপর ভিত্তি করে? ওই যে তুমি টার্গেট অডিয়েন্স সেট করেছো, ওই টার্গেট অডিয়েন্সের কাছে এই অ্যাডটা কতটা রেলিভেন্স। কিভাবে বুঝবে এটা ফেসবুক? কিভাবে এটা ফেসবুক বুঝবে? তার মানে ওই পোস্টে যদি তুমি লাইক কমেন্ট শেয়ার করো, যত বেশি লাইক কমেন্ট শেয়ার হবে তত বুঝতে হবে যে কি, যে টার্গেট অডিয়েন্সের জন্য তুমি ওই পোস্টটা তৈরি করেছো বা ভিডিওটা তৈরি করেছো, যদি বেশি মানুষ লাইক, ধরো 100 জনের মধ্যে 90 জন লাইক কমেন্ট, তার মানে মোর রেলিভেন্স কন্টেন্ট, মোর রেলিভেন্স। তার মানে কি, টার্গেট অডিয়েন্স যেটা চাইছে ঠিক সেই জিনিসটাই তুমি তোমার কন্টেন্টে প্রোভাইড করেছো। দ্যাট মিনস, দ্যাটস ওয়াই সে লাইক কমেন্ট শেয়ার করেছে, যে কারণে আমরা ফেসবুক বুঝবে রেলিভেন্সি ভাব। তার মানে যার ছেলে তার কোলেই তুলে দিছে, ঠিক আছে, আর একজনের ছেলে আর একজনের কোলে তুলে দেয় না, ঠিক আছে। এবং সাথে সাথে কোয়ালিটি, রেলিভেন্স এর কোয়ালিটি মানে কোয়ালিটি খারাপ বলবো আমরা কখন, যখন ওই যে আমরা বললাম যে এই একটা ধরো, এই একটা ধরেন একটা অ্যাড, আচ্ছা এই একটাই ধরো, এই যে আমরা এখানে ক্লিক করি, কোয়ালিটি, কোয়ালিটি খারাপ ভাববে কিভাবে, যখন সে হাইড করবে, যখন সেই ধরনের অ্যাড দেখতে চায় না রিপোর্ট মারবে, যখন এই ধরনের অ্যাড, আর কি আছে ভাই, এই তো আছে, তার হাইড করলো, ক্লোজ করলো, ইয়া করলো, এই ধরনের যত বেশি করবে, তার মানে বুঝতে হবে, তার মানে বুঝতে হবে, কোথায় ছিলাম? আচ্ছা, কোয়ালিটি কখন খারাপ হবে, যখন সে হাইড করবে, অথবা দেখেই দ্রুত চলে গেল, ঠিক আছে, মানে এই যে, যেমন ধরো এটা তার সামনে কিন্তু একটা অ্যাড আসছে, তার সামনে একটা, এই যে একটা অ্যাড আসছে, আয়সা সে কিছুক্ষণ এরকম তাকায় থাকলো, এঙ্গেজ হইলো, কিন্তু দ্রুত চলে গেল, তার মানে এটা দ্বারা আমরা বুঝতে পারি যে কি, ঠিক আছে, টার্গেট অডিয়েন্স সঠিকভাবে যায় না, মানে ধরো একটু কোয়ালিটি খারাপ, বাট হাইড করা, ক্লোজিং করা, এই ধরনের জিনিসপত্র যখন হয় তখন, বা দ্রুত চলে গেল, এটাও হচ্ছে যে, ধরো সে বুঝে নেবে কি, যে তোমার ইয়া পছন্দ করে না, ওই যে ডোন্ট লাইক আগের বার ছিল, ভিডিওতে মনে হয় থাকে না, জানি না আর কি। এইগুলোর উপর ভিত্তি করে সে কি একটা রিলিভেন্স এন্ড কোয়ালিটি স্কোর দেবে, যেটার মান হচ্ছে 1 থেকে 10। সর্বোচ্চ আপনি সর্বনিম্ন 1 পেতে পারেন, সর্বোচ্চ 10 পেতে পারেন। কাউকে হতাশ করে না, জিরো হয় না, কারণ একেবারে যে পছন্দ হয় না এরকম তো না, ঠিক আছে স্যার? এইটা কখন হয়, কোনো একটা অ্যাড রান করার পরে, যখন এই একটা প্রথম 500 মানুষের কাছে ব্রডকাস্ট হয়, 500 মানুষের কাছে ব্রডকাস্ট হওয়ার মানে এইরকম অ্যাড 500 মানুষের প্রোফাইল এরকম দেখায়, এর মধ্যে এই ক্যালকুলেশন ফ্যালকুলেশন গুলো ও করে ফেলে আর কি, ঠিক আছে স্যার? ওইটার উপর ভিত্তি করে সে একটা মান দাঁড় করায়, এই মানের উপর ভিত্তি করে এই টোটাল ভ্যালুর মান যার বেশি হয়, সেই ভদ্রলোক তত বেশি কি, তার অ্যাড তত বেশি ইমপ্রেশন। আসলে আমরা এটা হিসাব করি, হিসাব করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে স্যার? দেখেন এখানে সুন্দর একটা চার্ট আছে, চারটা কি, যে অ্যাডভার্টাইজার এ, ধরো আমরা যে এইগুলো আর কি, হ্যাঁ, এ বি সি, অ্যাডভার্টাইজার এ কার অ্যাড আসলে বেশি দেখাবে, কার অ্যাড কম দেখাবে, সেটা নিয়ে কিন্তু আমাদের মূল কথা এইটা আর কি। এই ভদ্রলোক কার অ্যাড বেশি দেখবে, কার অ্যাড কম দেখবে, সেটা আমার মূল কথা। অথবা এই ভদ্রলোকের আরো 20,000 মানুষ কার অ্যাড বেশি দেখবে, কার অ্যাড কম দেখবে, সেটা হচ্ছে আমাদের মূল কথা। সেটা আমরা একটা হিসাব করে দেখি, অ্যাডভার্টাইজার এ যার বিড অ্যামাউন্ট, মানে উইলিংলি ফেসবুককে দিতে চায় যে ভাই তুই যদি আমার এই অ্যাডটা কারোর প্রোফাইলে নিয়ে যাস, এবং সে যদি ওই অ্যাডে এঙ্গেজড হয়, মানে ভিউ করে অথবা ক্লিক করে, তাহলে আমি তোরে 100 টাকা দিব। এস্টিমেটেড অ্যাকশন রেট 6%, 0.06, মানে এর সাথে 100% গুণ করলে হয় কত, 6% না? তার মানে এস্টিমেটেড অ্যাকশন রেট 6%। এস্টিমেটেড অ্যাকশন রেট মানে কি, এই যে যে অ্যাডটা তার সামনে গেছে, এই অ্যাডের ক্লিক করার প্রবাবিলিটি কত পার্সেন্ট, ফেসবুক আর ব্যাক এন্ডে ক্যালকুলেশন করে ক্লিক করার প্রবাবিলিটি কত পার্সেন্ট, বাই করার প্রবাবিলিটি কত পার্সেন্ট, এই জিনিসগুলো, এটাকে আমরা বলছি হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট, যেটা ফেসবুক তার ব্যাক এন্ডে ডিসাইড করতেছে তার কন্টেন্ট, তার অডিয়েন্সের উপর ভিত্তি করে আর কি, ঠিক আছে স্যার? এস্টিমেটেড অ্যাকশন রেট 0.06 মানে 6%। এই, আচ্ছা, অ্যাড কোয়ালিটি স্কোর, অ্যাড কোয়ালিটি স্কোর মানে কি, অ্যাড কোয়ালিটি স্কোর মানে কি, যে যে রেলিভেন্স এন্ড অ্যাড কোয়ালিটি স্কোর একই জিনিস, যে ওই অ্যাডটাতে যদি এঙ্গেজমেন্ট বেশি হয়, তার মানে
প্রপার মানুষের কাছে গেছে, যে কারণে লাইক কমেন্ট শেয়ার বেশি হচ্ছে। ভিডিও হলে 100% ধরেন 100 জনের মধ্যে 70 জনই হচ্ছে 95% করে ভিডিও দেখতেছে, অথবা লাইক কমেন্ট শেয়ার করছে, তার মানে কোয়ালিটি স্কোর ভালো। কোনো হাইডিং করতেছে না, ক্লোজিং করতেছে না, ঠিক আছে স্যার, কোনো রিপোর্ট করতেছে না, তার মানে তার কোয়ালিটি স্কোর ভালো, রেলিভেন্সি স্কোর ভালো, কোয়ালিটি স্কোর ভালো, সে ধরো 10-এ 10 পাইছে। সেম ভাবে এই ভদ্রলোক 120 টাকা দিতে চাই। এই ভদ্রলোক এই ভদ্রলোকের এস্টিমেটেড অ্যাকশন রেট, যেটা ফেসবুক প্রবাবিলিটি সম্ভাব্যতা খুঁজে বের করেছে 4%, এর অ্যাড কোয়ালিটি স্কোর 8, এর অ্যাড কোয়ালিটি 5%, এর 90 টাকা দিতে চাই, এর অ্যাড কোয়ালিটি স্কোর 9। তাহলে আমরা এখানে হিসাব করেছে দেখেন 100, প্রথম হচ্ছে অ্যাডভার্টাইজার বিট মানে কত টাকা দিতে চাই, গুণিত এস্টিমেটেড অ্যাকশন রেট 6%, মানে 0.06, প্লাস কোয়ালিটি স্কোর কত 10, এইটা এই দুটো গুণ করে এর সাথে যোগ করলে 16 হচ্ছে। এটা হচ্ছে 12.8, এটা 13.5। ঠিক আছে স্যার। এই, তাহলে কে সব থেকে বেশি হলো, কে তার টোটাল ভ্যালুর মান কত হলো, 16। যদি 16 হয়, তাহলে এই ভদ্রলোক অ্যাডভার্টাইজার এ, আমরা ধরে নিলাম অ্যাডভার্টাইজার এ, এই ভদ্রলোকের অ্যাড সব থেকে বেশি ইমপ্রেশন পাবে। তবে কাউকে সে হতাশ করে না, এও কিছু ইমপ্রেশন পাবে, এও কিছু ইমপ্রেশন পাবে। আবার এমন হতে পারে যে এই ভদ্রলোকের ক্যাম্পেইন শেষ আজকে, তাহলে কিন্তু কম্পিটিশন হবে ধরো এই দুজনের মধ্যে। তখন দেখা যাচ্ছে এ যে তখন হচ্ছে যে আবার ইয়া হবে, এই খেলা আবার হবে, তখন এই লোক জিতে যাবে। বা যে ভদ্রলোক জিতে আছে কে ভাই, 13, মানে সি জিতে আছে, তার মানে সির অ্যাড তখন আবার বেশি দেখাবে, এ দেখা যাচ্ছে তখন ইমপ্রেশন পাইলো। আবার যখন তিনটাই চলতেছে বা আরো 4-5টা আছে, কিছু ভদ্রলোক ধরেন ABCDE, একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্টের জন্য তার একটা কোম্পানি অ্যাড দেয় না ভাই, 20টা 30টা 40টা 50টা 100টা 1000টা অ্যাড দেয়, তাই না, লোকেশন ভিত্তিক। কিছু কিছু লোকের অ্যাড আমরা দেখি। তার মানে ওই প্রথম 2টা 3টা 4টা 5টা ধরেন প্রথমটা খুব বেশি ইমপ্রেশন পায়, তারপর একটু কম ইমপ্রেশন পায়, তারপরে কম ইমপ্রেশন পায়, তারপর দেখা যাচ্ছে পাচ্ছেই না, দেখবেন যে এই পাচ্ছে না আর কি, ঠিক আছে স্যার, ইমপ্রেশনই পাচ্ছে না। ঠিক আছে। সো এইভাবে যার টোটাল ভ্যালুর মান বেশি থাকে, সেই ভদ্রলোকের অ্যাড বেশি ইমপ্রেশন পায়, কাউকে গুগল ফেসবুক হতাশ করে না, তারপরে ইমপ্রেশন পায়, তারপরে ইমপ্রেশন পায়। এমন অনেকে আছে তারা ইমপ্রেশন অ্যাডই চলে, দেখবেন অনেকে বলে না যে ভাই অ্যাড চালু করছি অনেক সময়, কোনো ইমপ্রেশন পাই নাই, কোনো টাকা কাটে নাই, তার মানে কি ওর অ্যাড এই অকশনে অংশ, মানে জয়লাভই করতে পারে না আর কি, টোটাল ভ্যালুর মান ভালো। ঠিক আছে স্যার। এরপরে যখন ধরেন ওই ক্যাপশন, অডিয়েন্সটা চেঞ্জ করলেন, ক্যাপশনটা ঠিক করলেন, কন্টেন্টটা ঠিক করলেন, সে ভিডিও হোক আর ইমেজ হোক, এরপরে যখন আবার দিবেন, তখন দেখবেন যে ওইটা আবার ইমপ্রেশন পাওয়া শুরু হয়েছে আর কি। ঠিক আছে স্যার, এরকম আর কি। আচ্ছা, এই সাউন্ড কি এখনো প্রবলেম হচ্ছে? ওকে, ব্যবহারে সন্তুষ্ট, থামেন। আচ্ছা, এবার আমাদের পয়েন্ট হলো যে, তাহলে আমরা বুঝে গেলাম ব্যাপারটা। তার মানে এই জিনিসটা কিন্তু আমাদের ভালো করেই বোঝা দরকার। কেন বোঝা দরকার বলেন তো? এটা আমাদের বোঝা দরকার এই কারণে যে এইটা যদি আমরা ভালো করে বুঝি, তাহলে আসলে আমরা বুঝতে পারবো। ওই যে অনেকেই বলে না যে ভাই আমার টাকা বেশি কাটতেছে, সেল সেই অনুযায়ী আসতেছে না, তাহলে আমরা কোথায় কি চেঞ্জ করা দরকার, কোথায় কোন অপটিমাইজ করা দরকার, সেটা আমরা বুঝে ফেলবো। এটা আমরা আরো জানবো, জাস্ট আমি আলোচনা করছি আর কি, হ্যাঁ? আচ্ছা, এই কথাগুলো আমাদের পরবর্তীতে আরো আসবে, যে কারণে এই কথাগুলো আসতেছে। ঠিক আছে স্যার। এখন আমার প্রশ্ন হলো যে, তাহলে এ ভদ্রলোক উইলিংলি টাকা দিতে চেয়েছে কত, 100 টাকা। এই ভদ্রলোক 120 টাকা, এই ভদ্রলোক 90 টাকা। আসলে এর কত টাকা কাটবে, বা কস্ট অফ বি এর কত টাকা কাটবে, কস্ট অফ সি এর কত টাকা কাটবে, এটা আমাদের জানা উচিত না? কত টাকা কাটবে সেটা আসলে আমাদের জানতে হবে। ফাইন। আচ্ছা, আমরা তাহলে এবার ধরো এইটা আমরা একটু ক্লাস নোটে চলে যাই আর কি, হ্যাঁ? আমরা ধরো একটা টেবিল ইনসার্ট করি, 1 2। আচ্ছা, প্রথমে হচ্ছে যে ধরো বিট, এস্টিমেটেড অ্যাকশন রেট, তার সাথে গুণ করলা কি, ধরো টোটাল ভ্যালু ইকুয়াল টু এস্টিমেটেড অ্যাকশন রেট, তারপরে কি ভাই, না, টোটাল ভ্যালু ইকুয়াল টু অ্যাডভার্টাইজার বিট এস্টিমেটেড অ্যাকশন রেট প্লাস, তাহলে 4টা দিলে হচ্ছে নাকি? আচ্ছা, 5টা দিয়ে রাখি। ফাইন। ফাইন। আমরা ধরো
আমরা দিলাম হচ্ছে এটার নাম অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজার। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা এটাকে লিখি, আহ, এরপরে হচ্ছে আমরা লিখি ধরো অ্যাডভার্টাইজার বিট। আমি আর ইয়া লিখতেছি না, এডিভি ডট বিট লিখি, মানে কত টাকা দিতে চাই উনি, তাই না? এর সাথে গুণ হবে কি ভাই? এর সাথে গুণ হবে এস্টিমেটেড অ্যাকশন রেট, এস টি, লেখা হয়েছে এস্টিমেটেড, ইএসআর লিখলে ভালো হতো তাই না? ইএআর, এস্টিমেটেড অ্যাকশন রেট। খুব ভালো কথা। এরপরে হচ্ছে আমরা রেলিভেন্স এন্ড এনকোয়ারি, রেলিভেন্স এন্ড এনকোয়ারি, ওয়া কত হয় ভাই? 1 থেকে 10-এর মধ্যে থাকে তাই না? 1 থেকে, ফ্যান্টাস্টিক, বেশি বড় হয়, হ্যাঁ ভাই। এটার এবার আমরা বলি, এটা আমরা এর নাম দিয়ে দিই টোটাল, টোটাল ফাইন। আচ্ছা, এর থেকে, আচ্ছা, অ্যাডভার্টাইজার কে? ধরেন আমরা লারিব লিখি, আড়ং লিখি, আড়ং, তারপরে সারা, দিয়ে দাও সারা। আমি তিনটাই করি ভাই, এত তো সময় নেই। ঠিক আছে, ধরো লারিব দিতে চেয়েছিল কত, ওই জায়গাটা আমরা দেখলাম, ধরো আমরা ওইটার হিসেবে করি। বা আপনি যে কোনোটা করতে পারেন, আমি পরবর্তীতে হোমওয়ার্কে দিয়ে দেবো কত ছিল ভাই। 120, 100, 120, 90, 100 টাকা। আচ্ছা, অ্যাডভার্টাইজার বিল, এটা আমরা বিডিটি তে লিখে রাখি, বিডিটি। ঠিক আছে? 100 টাকা দিতে চেয়েছিল, 120 টাকা দিতে চেয়েছিল, 90 টাকা দিতে চেয়েছিল। এস্টিমেটেড অ্যাকশন রেট কার কত ছিল? 6%, 4%, 5%। ঠিক আছে ভাই, আমরা দিয়ে দিই 0.06। 6% কত হয় বলে, 6, 4, 5, 0.04। এটা হচ্ছে 0.0। ঠিক। এট কোয়ালিটি স্কোর কার কত ছিল? 10, 8। মানে আমি এটা সেম লিখতাম কেন জানেন? এতে সময় কম লাগে। 10, 8। কার কত ভ্যালু ভ্যালু ছিল এখান থেকে আমরা নিয়ে নিই, 16, 12.8, 13.5, 16, 12.8। ঠিক আছে তো? সাধারণত আমরা দেখলাম এই ল্যাগটা উইন করেছে, তার মানে লারিবের অ্যাড সব থেকে বেশি দেখাবে। Right. এখন আমাদের প্রশ্ন হলো যে লারিব আসলে, লারিব আসলে দিতে চেয়েছিল কত টাকা? 100 টাকা। মূলত আসলে তার কত টাকা কাটবে ডিপেন্ড আর এর উপর, ঠিক আছে? এখন ধর এটা যদি আমরা বের করতে চাই, তাহলে ধরো কস অফ, ইয়া হচ্ছে কস্ট অফ লারি গুণ লারিবের এস্টিমেটেড অ্যাকশন রেট কত। মানে এইটা আমরা বের করবো, এ দিতে চেয়েছে কিন্তু কত, ও দিতে চেয়েছে এত, কিন্তু কত কাটবে এটা আমরা জানি না, যে কারণে আমরা লিখলাম কস্ট অফ লারি। সেম ফর্মুলা, গুণ এস্টিমেটেড অ্যাকশন রেট। এস্টিমেটেড অ্যাকশন রেট কত? 0.06, 0.06। ঠিক আছে স্যার? প্লাস লারিবের রেলিভেন্স এন্ড কোয়ালিটি স্কোর কত? 10-এ 10, 10-এ 10। ইকুয়াল টু, ইকুয়াল টু হচ্ছে যে আমরা কম্পিট করছে কার সাথে। দেখেন এখানে টোটাল ভ্যালুর মান কার বেশি? টোটাল হচ্ছে এর বেশি। এর ঠিক ইমিডিয়েট পরে আছে কি? এই ভদ্রলোক না এই ভদ্রলোক? এই ভদ্রলোক আছে। তাহলে এর টোটাল ভ্যালু 13.5, মানে যার সাথে কম্পেয়ারটা হবে আর কি, মানে মূলত কম্পেয়ার করতেছে সবাই সবার সাথে।
কিন্তু কার অ্যাড বেশি ইমপ্রেশন পাবে, কার অ্যাড কম পাবে, তো এ বেশি পাবে, এ তারপরে পাবে, মানে ইমিডিয়েট পরে কে আছে, মানে কার সাথে ডিরেক্ট কম্পিট হচ্ছে আর কি, সে আর কি, তাই না? 13.5। ঠিক আছে স্যার। আচ্ছা, এইবার হচ্ছে যে সেম ভাবে এটা যদি আমরা করি, ধরো আমরা যে ইয়া করি, ধরেন আমরা ওই ইকুয়াল টু কই ভাই, এটা নাকি, সাথে এটা দিয়ে ধরো আমরা এইটুকু যে ইয়া করতেছি আর কি, সরল অঙ্ক করছি ভাই, হ্যাঁ? তাহলে ইকুয়াল টু এদিকে কত, 13.5 মাইনাস করো এই যে 10, যেহেতু ওই পাশে চলে গেল, নাকি স্যার? ওই কি নিয়ম করছি? এরপরে হচ্ছে আমরা সেম ভাবে এটা 13.5 থেকে 10 চলে গেলে কত থাকে, 3.5। সিম্পল হিসাব। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি কস্ট অফ লারিভের হিসাব করতে চাই, তাহলে হচ্ছে যে আমাদের 3.5 ভাগ হবে কত, 0.06 এ, 0.06 কত হয় স্যার? আমি অঙ্কে খুব কাঁচা, অনলাইন ক্যালকুলেটর, অনলাইন ক্যালকুলেটর, ক্যালেন্ডার চলে আসে রে, খুলে। হ্যাঁ ঠিক আছে, অনলাইন ক্যালকুলেটর। তাহলে আমরা কত পাইলাম ভাই এখানে? হ্যাঁ, 3.5 ভাগ 3.5 ভাগ 0.06, 58.33 বা 34, 58.3 এত বিডিটি, যেহেতু আমরা এখানে দিচ্ছি বিডিটি, মানে আপনার অ্যাড অ্যাকাউন্টের কারেন্সি যেটা, ওগুলো নিয়ে আমরা পরে পড়া লাগবে, কারেন্সি কারেন্সি। ঠিক আছে স্যার। তাহলে মূলত দিতে চেয়েছিল কত, আর কাটতেছে কত। ঠিক আছে স্যার। সেম ভাবে যদি আপনি সারার বের করতে চান, তাহলে এর কম্পেয়ার হবে কার সাথে, এর ইমিডিয়েট পরে আছে কি এই ভদ্রলোক, তাহলে এর সাথে কম্পেয়ার হবে। ঠিক আছে স্যার। এরকম আর কি। এখন যদি প্রশ্ন করা হয় ভাই, এর তাহলে এই ভদ্রলোকের কত কাটবে, এই 120 দিতে চেয়েছে, এই ভদ্রলোকের আসলে এই ক্যালকুলেশন ওর পরে যে আছে তার সাথে হবে। কারণ হচ্ছে যে এই মূলত তিনটা কোম্পানি তো আসলে অ্যাড দেয় না, বুঝতে পারছেন? এখন আপনি বলতে পারেন যে ভাই, বলতে পারেন যে ভাই, মানে ধরেন তিনটাই, তাহলে কি হবে? সাধারণত প্র্যাকটিক্যাল গেছে তো তিনটা কোম্পানি অ্যাড দেয় না। ঠিক আছে স্যার। আর যদিও দেয় তাহলে আর কি হবে, যদি কথা ফেসবুকের ডাটা থেকে না, মানে ফেসবুক থেকে নাজিল হয় এরকম কোনো কথা নাই, তাহলে আমরা ধরে নিবো ও যত দিতে চেয়েছে ততই কাটবে, অ্যাজ লাইক গুগল। এক। দুই নম্বর হচ্ছে যদি টোটাল ভ্যালুর মান দুইটা সমান হয় তাহলে কি হবে? প্র্যাকটিক্যাল কেসে টোটাল ভ্যালুর মান সমান হওয়া কখনোই পসিবল না, দেখেন। কারণ এতগুলোর উপর ভিত্তি করে আসলে টোটাল ভ্যালুর মান ডিপেন্ড করতেছে। সো প্র্যাকটিক্যাল কেসে আসলে কখনোই সমান হবে না। ঠিক আছে স্যার। এই, আচ্ছা, এটা একটা পয়েন্ট। তাহলে এত টাকা কাটবে, দিতে চেয়েছিল কত? আচ্ছা, এখন এখানে দেখেন যে যদি এটা আমরা দেখি, এই চিত্রটা আমরা দেখি, এই দুইটার সাথে গুণ হয়ে যোগ হচ্ছে রেলিভেন্সি। তার মানে ধরেন এই দুইটা গুণ করে যা হয়, যোগ হচ্ছে কি ভাই, রেলিভেন্সি। রেলিভেন্সির সাথে কিন্তু এইটারও একটা এস্টিমেটেড অ্যাকশন রেট, এইটার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক বলেন তো? এইটা যেমন ফেসবুক, তুমি কি অডিয়েন্স দিয়েছো, সেই অডিয়েন্স মানে জেনেরিক অডিয়েন্স, এই অডিয়েন্সের সাথে তুমি যে কন্টেন্ট দিয়েছো সেখানে আসলে তারা কিরকম বিহেভ করতে পারে, এটার একটা প্রবাবিলিটি থেকে সে এটা 5%, 6%, 10%, 100% দেয়। সাধারণত টার্গেটিং ফার্গেটিং করার সময় আমরা তো ধরো ওইরকমই দিই আর, অ্যাজ ওয়েল এজ রেলিভেন্সি যেটার উপর ডিপেন্ড করতেছে। রেলিভেন্সিটা হলো যে তোমার একটা 500 জন মানুষের কাছে যাওয়ার পরে ওই অ্যাডে কি পরিমাণ ইন্টারঅ্যাক্ট করতেছে, একটা হচ্ছে ফেসবুকের এস্টিমেশন, প্লাস রেলিভেন্সিটা কিন্তু তোমার অ্যাডের ডিরেক্ট কি পরিমাণ অ্যাকশন নিচ্ছে সেটার 10-এ 10। তো এই আসলে প্রত্যেকটা মানই আসলে আমাদের বাড়ানো উচিত। এই দুইটা মান তুমি যত বাড়াবা এই মান তত কমতে থাকবে আর কি, স্বাভাবিক ঘটনা। কারণ তুমি যদি এইটা বাড়াতে পারো এবং এইটা বাড়াতে পারো, তাহলে স্বাভাবিক এইটার মান যদি কমেও যায় তাও তোমার টোটাল ভ্যালু বেশি থাকবে।
আর এই দুইটার মান তুমি যত বাড়াতে পারবা, এইটার মান কমে যাওয়া মানে আসলে তোমার অ্যাডের কষ্ট কমে যাওয়া। এক। দুই নম্বর বিষয় হলো, এই দুইটা যদি এখন আমরা, যেমন এইটা তো আমরা ম্যানুয়ালি দিতে পারি, অথবা ফেসবুকের ইয়া বিডিং কি বলে, ইয়া বিডিং, স্মার্ট বিডিং যেটা আর কি, অটোমেটেড বিডিং ব্যবহার করে ও ওর মতো কাটাইতে পারি। কিন্তু এই দুইটা যদি খারাপ হয় তাহলে টোটাল লেভেলের মান ভালো হবে না। এটা তো একটা এস্টিমেট, ক্যালকুলেশন আছেই। ফেসবুক সহ যে কোনো প্ল্যাটফর্মের একটা ধর্ম, মানুষের যেমন ধর্ম আছে, এই প্ল্যাটফর্ম গুলোর ধর্ম হলো রাইট ইনফরমেশন রাইট টাইমে রাইট পিপুলের কাছে দিবে। এইটা হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্মের ধর্ম। এই জন্য এই রাইট ইনফরমেশন রাইট পিপলের কাছে তুমি যত বেশি দিতে পারবা, তত এস্টিমেটেড অ্যাকশন রেট ভালো হবে। তার মানে তোমার অডিয়েন্স, তুমি যে ধরনের কন্টেন্ট তৈরি করতেছো, যে ধরনের প্রোডাক্ট বানাচ্ছো, যে ধরনের সার্ভিস দিচ্ছ, এই প্রোডাক্ট বা সার্ভিসটা তুমি যত টার্গেটেড, মানে প্রপার টার্গেটেড অডিয়েন্সের কাছে দিতে পারবা, তত তোমার এস্টিমেটেড অ্যাকশন রেটও ফেসবুক বাড়াবে, এবং ওই অ্যাডের রেলিভেন্সি এবং কোয়ালিটিও বাড়বে। কোয়ালিটি এবং রেলিভেন্সি বাড়ে কিসের উপর ভিত্তি করে? ওই যে তুমি যে কন্টেন্টটা মানুষের কাছে যাচ্ছ, ওই কন্টেন্টের উপর যত বেশি লাইক কমেন্ট শেয়ার হবে, ভিডিও হলে যত বেশি মানুষ দেখবে, যত লাইক কমেন্ট শেয়ার দেবে, তোমার রেলিভেন্সি স্কোর তত বেশি, এবং ফেসবুক তখন ওইটা বেশি ব্রডকাস্ট করতে থাকবে, ইয়া হবে। ঠিক আছে স্যার? এই জন্য, এই জন্য অনলাইন জগতে একটা কথা আছে, তুমি যদি কাউকে স্কিপ করতে চাও, যেমন আমরা জায়েদ খান, পরিমণি, হিরো আলম, এদেরকে ওদের পোস্টে একটা কমেন্ট করে এসে গালি দিয়ে আসে। আরে বেটা, ফেসবুককে কমেন্ট গালি বোঝে? ও বোঝে এঙ্গেজমেন্ট হয়েছে, ও রেলিভেন্সি ভালো। তার মানে এই ভিডিওটা যাদের সামনে যাচ্ছে, তারাই হচ্ছে এই ভিডিওর অডিয়েন্স, মানে পরিমনির অডিয়েন্স, হিরো আলমের অডিয়েন্স, জায়েদ খানের অডিয়েন্স। এইবার ওই ভদ্রলোক ওইটারে বেশি বেশি মানুষের কাছে নিয়ে যাচ্ছে। কিসের উপর ভিত্তি করে? প্রথম যারা ওই লাইক কমেন্ট শেয়ার দিচ্ছে, এই ধরনের বিহেভিয়ার মানুষ ফেসবুকের কাছে আর কারা আছে, এবার তাদের প্রোফাইলে নিয়ে যাচ্ছে। তো তারাও আপনি যে কামটা করছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, বকা দিছেন, আপনার স্বভাব চরিত্রের মতো যারা, তাদের কাছে এই ফেসবুক আবার ওই একটা ব্রডকাস্ট করতেছে এবং ওইটারে ভাইরাল হয়ে যাচ্ছে। এই জন্য ফেসবুকে যদি আপনি, বা অনলাইন জগতে কাউকে যদি আপনি স্ক্রিপ্ট করতে চান, নো কমেন্ট, নো শেয়ার, নো রিয়াক্ট। যদি আপনি ওখানে একটা বকা দেন, মানে আপনি ওকে হেল্প করলেন, যে ভাই করে ইয়া হয়েছে, বিষয়টা এরকম না? এই আর কি, দ্যাটস ইট। ঠিক আছে, কিন্তু আমরা একটা বকা দিই, আমরা বকা দিয়ে মনে করি দিছি আলার পুতের একটা বকা, কিন্তু আসলে মূলত আপনি বকা দেননি, আপনি ওরা পপুলার করতে হেল্প করেছেন। ঠিক আছে স্যার? ঠিক সেম, সেম থিং। তাহলে আমরা বুঝে গেলাম আর কি। ওকে স্যার, এখন দেখি একটু প্রশ্ন টশ্ন নিই, এইখানে কারো কোনো প্রশ্ন টশ্ন আছে কি? স্যার, প্রশ্ন করুন। প্রশ্ন, ভালো প্রশ্ন করেন, প্রশ্ন করার সাহস করুন, দেখি শুনি এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা। ভাইয়া হুম। ভাইয়া, তারপরে কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা বাহ, ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। জি স্যার। ভাইয়া এই যে আমি খুব ভালোভাবেই সবকিছু শুনছিলাম, বাট মেবি আমি স্কিপ করে গিয়েছি কোনো ভাবে। আপনার বিট তো আমরা 100% নিলাম, যেটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজ কোম্পানি দিতে যাচ্ছে 100 টাকা বা হচ্ছে 120 টাকা দিতে যাচ্ছে। এস্টিমেট অ্যাকশন রেটটা যেটা আপনি বের করলেন 0.06, এইটা আসলে কিভাবে আসলো এটা আমি ঠিক এটা বুঝতে আমি পারিনি। বের করিনি, এটা আমি বললাম যে প্রবাবলিটি, এটা ফেসবুক আপনাকে অ্যাসাইন করে দেয়। এটাও ফেসবুক অ্যাসাইন করে, এটাও ফেসবুক অ্যাসাইন করে, আমি না। ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে, এটার সাথে কতটা রিলেটেড জানি না, সেটা হচ্ছে যদি কেউ বুস্টিং করে বা অ্যাডভার্টাইজিং করে, তাহলে কি আগে পে করে দিতে হয়, নাকি আগে হচ্ছে অ্যাডটা প্রচার হয় দেন হচ্ছে এটা টাকা কাটে, বা এটা কিভাবে এই প্রসেসটা হয়? আচ্ছা, একটা প্রচার হওয়া মানে কি? ফেসবুকের ভাষায় একটা প্রচার হওয়া মানে কি বলেন? এটা পোস্টিং হওয়া বা এটা হচ্ছে সবার কাছে যাওয়া। সবার কাছে যাওয়া মানে কি? আপনার বাড়ি বাড়ি চলে আসবে? হ্যাঁ, এটা ফিডে যাবে, কেউ হয়তো দেখবে। ফিডে যাবে, মানে প্রোফাইলে দেখাবে, ফ্যান্টাস্টিক, প্রোফাইলে দেখাবে। আচ্ছা, এই প্রোফাইলে দেখার পর আপনি কি করতে পারেন? এই এই একটা আমি আপনি দেখলেন, কি করতে পারেন বলেন তো? এখানে আপনার কি করার ক্ষমতা আছে?
আমি স্কিপ করতে পারি, লাইক করতে পারি, কমেন্ট করতে পারি, অথবা এটা সবটা দেখতে পারি। ক্লিক করে অর্ডার নাওতে চলে যেতে পারেন। জি। তার মানে জি ফেসবুক পারি। টাকা কাটবে দুই ভাবে, যখন এই অ্যাডটা আপনি দেখতেছেন, তার মানে ফেসবুক স্পন্সর্ড পোস্ট, এই যে আপনি এতটুকু সময় দেখলেন, 20 সেকেন্ড দেখলেন, এর জন্য জি, ফেসবুক টাকা কাটতে পারে। অথবা আপনি এখানে ক্লিক করলেন, এর বেসিসে টাকা কাটবে, রিয়েল টাইম অ্যাকশনের উপরে। বুঝতে পেরেছি। ভাইয়া একটা ঠিক আছে, কোশ্চেন হয়তো। করতাম। হুম। সেটা হচ্ছে ক্লায়েন্ট যদি আমাদের কাছে ফোরকাস্ট জানতে চায়, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে কিভাবে ফোরকাস্ট দিতে পারি যে এই অ্যাডের জন্য কত খরচ হতে পারে? আপনি যেটা দেখালেন না, এটা তো একটা এস্টিমেটেড, কিন্তু ক্লায়েন্টকে আমরা সেটা কিভাবে এরা ব্রিফ করতে পারি? মানে আমরা আমরা আসলে আমাদের আজকে প্রসেসটা ছিল, আজকে কিন্তু আমরা ফেসবুক এড বাজেটিং করতেছি না। আজকে আমরা ফেসবুক এড করতেছি, ফেসবুক এড কিভাবে কাজ করে, কে কত ইমপ্রেশন পাবে, সেটা আজকে কি আমরা বাজেটিং করতেছি ভাই? না না, দেখাইলেন তো, এই জন্য তাহলে জিজ্ঞেস ওই করলাম আর কি। আনসার ওই সময় পাবে। বস এই যে স্কোয়ার কোয়ালিটি এটা কিভাবে বের করব? কি কোয়ালিটি? অ্যাড স্কোর কোয়ালিটি আছে না, যে আপনি একটু জানতেন, আমি দেখাচ্ছি। জি জি। জি, এই যে অ্যাড কোয়ালিটি এটা কিভাবে বের করব? অ্যাড কোয়ালিটি তো আপনাকে বের করতে বলা হয়নি। অ্যাড কোয়ালিটি সিলেক্ট করে দেবে ফেসবুক, আপনাকে সে জানায় না। গুগলের কোয়ালিটি স্কোর আমরা দেখতে পারি, কিন্তু ফেসবুকের অ্যাড কোয়ালিটি স্কোর আমরা দেখতে পারি না, যে 10-এ আপনি কত পাইছেন। ক্লিয়ার? আচ্ছা ভাই, এখানে যে আমরা হিসাবটা করলাম যে অ্যাড কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আমাদের হচ্ছে খরচগুলো, মানে এস্টিমেটেড অ্যাড কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমাদের খরচগুলো কাটবে। এই ক্ষেত্রে যে আমরা যখন অ্যাডটা আমাদের কোয়ালিটি ভালো, 10-এ 10 আসে, ফেসবুক দেখাচ্ছে, বাট আমার অর্ডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নেগেটিভ অর্ডার, মানে ফেক অর্ডার চলে আসছে, তাহলে সেক্ষেত্রে কি অ্যাড কোয়ালিটি, মানে মানে হিউজ ফেক অর্ডার চলে আসছে, সেক্ষেত্রে কি অ্যাড কোয়ালিটি ভালো হবে? ফেক অর্ডার আসতেছে, কত পার্সেন্ট ফেক অর্ডার আসে? 100-তে কয়টা ফেক অর্ডার আসছে এ যাবৎকালে আপনি দেখেছেন? 90টা? আমি একটা ad আমার পার্সোনাল 80টা? অ্যাপে দেখছি যে দেখা যায় 90টাই ফেক অর্ডার আছে, মানে 90% ফেক অর্ডার। 90% ফেক অর্ডার আসে? আমি জীবনের প্রথম শুনলাম, আমি এখন পর্যন্ত শুনিনি আমি। মানে আমি একটা অ্যাড রান করছিলাম, ওইখানে মনে করেন যে 50টা প্রথম অর্ডার হয়েছিল, 50টার মধ্যে খুব ভালো। প্রায় এই 45টাই ফেক অর্ডার। শোনে, ফেক অর্ডারকে কোয়ালিটিফুল অর্ডারে নিয়ে যাওয়ার স্ট্র্যাটেজি আছে, সেটা নিয়ে আলোচনা করবো না। স্যার ঠিক আমার আছে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার সিওরিটা তুলে আমার নেবেন, কোশ্চেনটা প্রথম হচ্ছে শর্ত যে সিওরিটা আপনি তুলে যে নেবেন, ফেক এঙ্গেজমেন্ট অর্ডার কমে যাবে। করলেন, হুম। স্যার শুনতে পাচ্ছেন? হুম। স্যার এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমরা একটা কথা প্রায় জায়গায় দেখি যে এংরি রিয়েক্ট দিলে পোস্টের রিচ কমে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো পোস্টে এংরি রিয়েক্ট দিই, সেক্ষেত্রে এটা কি এঙ্গেজমেন্ট হিসেবেই সে কাউন্ট করবে, নাকি এটা নেগেটিভ অবশ্যই, কোনো হিসেবে কাউন্ট করবে? অবশ্যই, অবশ্যই সেটা ইয়া হিসেবে কাউন্ট করবে। এঙ্গেজমেন্ট হিসাবে? তাহলে স্যার এটা একটা মিথ আর কি, যে কথাটা যে এংরি রিয়েক্ট দিলে পোস্টের রিচ কমে মানে যায়। আপনি হচ্ছে যে লাইক দিলেন, কমেন্ট দিলেন, শেয়ার দিলেন, হার্ট দিলেন, ইয়া দিলেন, এটা ট্যাঙ্গিস। বুঝতে পারছি স্যার। বাট আপনি যখন ক্লোজিং করলেন, হাইট করলেন, এইটা নেগেটিভ। ঠিক আছে স্যার স্যার? একটা কোশ্চেন ছিল স্যার। হুম। স্যার বলেছিলেন যে টোটাল ভ্যালু বাড়লে অ্যাড বাজেট কমে। তো সেক্ষেত্রে আমি একটা কনফিউশন ক্লিয়ার করছি, যে তাহলে আমাদের অ্যাড বাজেট কমাতে হলে রাইট ইনফো রাইট পার্সনের কাছে অবভিয়াসলি পাঠাতে হবে, এবং কন্টেন্টের কোয়ালিটি খুবই বেস্ট হতে হবে বাকিদের তুলনায়, রাইট স্যার? মানে কন্টেন্টের, হ্যাঁ কন্টেন্টের কোয়ালিটিটা। মানে কি, হ্যাঁ, শোনেন, কন্টেন্টের কোয়ালিটি মানে কিন্তু এটা না, যেমন আমাদের এখানে একটা ধারণা আছে যে কন্টেন্টের কোয়ালিটি মানে এটা না যে সেটা খুব দারুণ রং সং করতে হবে, ফাটায় ফেলতে, বিষয়টা এরকম না। বিষয়টা হলো আপনার মার্কেটিং মেসেজটা যেটা আপনি দিচ্ছেন, ওই মেসেজটা যাদের জন্য দিচ্ছেন তাদের কাছে একটা যাচ্ছে কিনা। তবে জি স্যার। হ্যাঁ, অবশ্যই আমরা গত ক্লাসে ব্র্যান্ডিং এর বিষয়গুলো পড়েছিলাম। জি স্যার। অবশ্যই রাইট যায়, মানে ফন্ট, কালার, লোগোটা সঠিক জায়গায় প্লেসমেন্ট করা, সিটিএটা সুন্দর করে প্লেসমেন্ট করা, জিনিসটা একটু ক্লিন রাখা, এটা অবশ্যই। কিন্তু এর মানে এরকম যে বিশাল রং চং করতে হবে, দেখে ফাটাই ফেলতে, এরকম না বিষয়টা কিন্তু। মানে না স্যার। মার্কেটিং মেসেজটা কতটা ক্লিন জি। এবং রাইট পিপলের কাছে গেছে কিনা, এই আর জি কি। জি। হ্যাঁ, স্যার ভিডিও কোয়ালিটি তো ভালো হতে হবে, একদম পারফেক্ট একটা ভিডিওর মানে ভিডিও যেটা। কোয়ালিটি, জি ইমেজ কোয়ালিটি সবসময় ফেসবুক বলে যে ভিডিও কোয়ালিটি এবং ইমেজ কোয়ালিটি একদম 100-তে 100 হতে হবে। ওই যে স্যার। আমরা পড়বো না একটু পরেই, কেন কেন জি জি। ইয়ে টিয়া ডিজেবল হয়। জি জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার।
ঠিক আছে, তাহলে মোটামুটি এখানে ক্লিয়ার, তাই তো? তার এখানে আমরা হিসেব করছি লির রাইভের এটা, তো এখানে 13.5 এটা কেন ধরছি আমরা এখানে? হুম, বুঝিনি। আমরা এখানে হিসেব করছি লি রাইভের এটা, তো এখানে হিসেব করে আবার এটা 13.5 এটা কেন ধরছি আবার সারা এটা, কোনটা কোথায় ধরছি? যে এটাই কোনটা বলেন, এখানে লেখা আছে তো। আমরা এখানে হিসেব করছি লি রাইভ এটাই না, এখানে হিসেব করছি। কি কন মিয়া, নিজে বুঝতেছে? স্যার উনি বলছে যে স্যার আর যে 13.5 টোটাল ভ্যালুটা এটাকে কেন করছে স্যার, এটা জানতে চাচ্ছে মেবি। এটা কেন করছি মানে কি? জি 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 এটা, কেন করছি মানে কি? এটা মানে এটা কেন ধরছেন এটা, এটা তো 16 এটা একটু বুঝতে পারছি এখন। এটা এই যে এটা মনে হয় ক্যালকুলেশনে আসছে, তাই না? অ্যাডভার্টাইজার বিট, এটা মানে কি? আমরা যে টোটাল ভ্যালু ইকুয়াল টু কত, টোটাল ভ্যালু ইকুয়াল টু বিট গুণ এই যে এস্টিমেটেড অ্যাকশন রেট প্লাস অ্যাড রেলিভেন্স এন্ড কোয়ালিটি, এটা করে পাইছে। ও, এটা করে পেয়েছে। কোথায় ছিলেন ভাই আপনি? এটা করে পেয়েছে, বুঝছেন? জি বস। বোঝে নাই? জি জি বুঝছি জি জি। একজন লিখছে বস, কোয়ালিটি স্কোর ভালো হলে বিট কম হলে কোন অ্যাডস আগে দেখাবে? কোন অ্যাডস আগে দেখাবে এটা তো আপনি হিসাব করবেন ভাই, টোটাল ভ্যালু কার কত। এটা সিম্পল হিসেব, এটা তো ভাই অঙ্ক, ম্যাথমেটিক্স না এটা। মানে এই প্রশ্নটাই তো আসেন, তাহলে এতক্ষণ কি পড়ালাম আর কি? এই প্রশ্নটা কিভাবে করেন? এখানে কম দিয়ে দেখেন, এখানে কম দিয়ে দেখেন। এখানে ধরেন আপনি দিলেন হচ্ছে ধরেন 60, এবার গুণ করেন, ধরেন 60 দিলেন, তাহলে তাহলে 60 ছিল তাই না, গুণ কত পার্সেন্ট, পয়েন্ট কত ছিল ভাই? 0.06 না, 0.06 কত হলো? এর সাথে প্লাস করেন, প্লাস করবেন কত, 10 না, মান কত হলো? 13.6 হলো, 13.6 হয়েছে। দেখি, যদি এটা দিই তাহলে 13.6, তাও এটা আগেই থাকছে আর কি, কারণ এর লোক 13.5। ধরেন এখানে 50 দিলে না, ধরেন এখানে 50 পাইছে আর কি, ধরেন অ্যাডভার্টাইজ কম দিতে চাইছে, তাহলে কত হবে? তাহলে হবে 50 গুণ 0.06 প্লাস 10, কত হলো? 13 হইলো না? তার মানে এই মাল অ্যাডভার্টাইজার বিট মানে কোয়ালিটি স্কোর বেশি পাওয়া সত্ত্বেও এই লোক কিন্তু তখন এগিয়ে যাবে, এ- এই লোক কমে যাবে। ঠিক আছে, এই জন্য দেখবেন ব্যালেন্স করতে হয়। দেখবেন মাঝে মাঝে সবকিছুই ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে যে অ্যাড ব্রডকাস্ট হচ্ছে না, তখন বুঝতে হবে এই অকশনে অংশগ্রহণ করার জন্য অ্যাডভার্টাইজার বিড যেটা হওয়ার দরকার সেটা পাচ্ছে না। বুঝতে পারছেন? কারণ ও 120 দিতে চাইছে, এ 90 দিতে চাইছে, সেখানে আপনি 50 দিয়ে 13ই গেলেন আর কি, তাও কাছাকাছি আছে নাকি, ধরেন আপনি দিলেন 20, তাইলে তো এই খেলায় অংশগ্রহণ করতে সে পারবে না আর কি। এই, একেবারে অনিয়ম হয়ে যায়। হ্যাঁ, এই জন্য হচ্ছে এইটা, এই জন্য দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমরা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করি, এছাড়া আমরা কস্ট ক্যাপ ব্যবহার করি। তো এখানে দেখেন একটা প্রশ্ন আছে, যে কস্ট ক্যাপ বা বিট ক্যাপ যখন আমরা ব্যবহার করি, তখন এই ভ্যালুর মানটা কি আপনি আন্দাজে দিবেন ভাই? এটা কিন্তু আপনি আন্দাজে দিতে পারবেন না। আন্দাজে আপনি কম দিলে আপনার ওই অ্যাড এই অকশনেই অংশগ্রহণ করবে না। আর যখনই অংশগ্রহণ করবে না, মানে আপনাকে দেখবেন আপনাকে বলবে যে ভাই, মানে আপনি যত ইচ্ছা তত কমাই দিলেন আর কি, যত ইচ্ছা তত কি আপনি কমাতে পারবেন? যত ইচ্ছা কমাইলে তো ভাই আপনি বাকিদের সাথে আপনি অকশনে অংশগ্রহণ করতে পারবেন না। তার মানে কিসের উপর ভিত্তি করে করতে হবে? এটা ভিত্তি করে দেখতে হবে যে প্রিভিয়াসলি আসলে আমার পার ক্লিকে কত টাকা কাটতেছে। তো সেইটার সাথে সামঞ্জস্য করে আপনি 25%, 30% কমাতে পারেন। আপনি যদি 50 বা 70% কমান, তাহলে আপনার এই অ্যাড এই অকশনেই থাকবে। তার মানে কস্ট ক্যাপ আর বিট ক্যাপ মানে নিজের ইচ্ছা মতো ম্যানুয়ালি তুমি বসাতে পারো। এর মানে এই নয় যে তুমি ইচ্ছা মতো যা মন তাই বসাবা। প্রিভিয়াসলি দেখতে হবে যে তোমার একটা ক্লিকে সিপিসি কত কাটে, যেটা আমরা দেখবো পরবর্তী রিপোর্টে। সেইটার সাথে তুমি হয়তো 20% কমাতে পারো, 25% কমাতে পারো, এর বেশি কমাতে পারবে না। এর বেশি কমাইলে এদের সাথে তুমি যুদ্ধ করে টিকতে পারবে।
ঠিক আছে স্যার, আন্দাজের না কিছু দেখে। বা আমি ফেসবুককে দিব কস্ট ক্যাপ, এর মধ্যেই আমার সেল এনে দিতে হবে, ফেসবুকে তো দায়বদ্ধ, কারণ ফেসবুকের ভিতরে যেই খেলা চলে। ঠিক আছে স্যার। আচ্ছা, আর একটু বক বক করি নাকি? হ্যাঁ, ক্লাস কি? বস, হুম। যে মানে আমাগো যারা বাঙালি আমরা যারা আছে আর কি, ছোট ব্যবসা করে, তারা তো দৈনিক $1 দিয়ে মানে সেল চায় আর কি। তো ওদের ক্ষেত্রে অ্যান্সারটা কি দেওয়া উচিত, মানে ওদেরকে কি ওদের বলা ক্ষেত্রে উচিত? একটাই আনসার, যে ভাই হচ্ছে যে সন্তান জন্ম দিতে 9 মাস সময় লাগে, এর জন্য অনেক পরিশ্রম আছে, সে পরিশ্রম গুলো করো, তারপরে বলো। $1 যখন কেউ বলবে যে ভাই আমার $1 বাজেট, ওদের সাথে কাজই করবেন না, হিসাব ক্লিয়ার। ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করতে হবে মার্কেটিং ইজ নট এ স্পেন্ড, মার্কেটিং বাজেট ইটস এ কি, কি জন্য এটাকে বলে, ভুলে গেলাম শব্দটা, বলেন তো, মার্কেটিং বাজেটটাকে আমরা কি বলে জানো? ইনভেস্ট। তো তুমি অন্যান্য জায়গায় যেমন ইনভেস্ট করছো, এটাকেও তোমাকে ইনভেস্ট করতে হবে প্রপার কিছু হতে হলে। এগুলো নিয়ে আরো অনেক কথা আছে, এগুলো মানে। আমার সমস্যা তো বস আরো একদিকে আছে, মানে ল্যান্ডিং পেজও নেই, সরাসরি মেসেঞ্জার থেকে সেল চায়, আবার বাজেট $1। হুম, এগুলো স্কিপ করতে হবে, কিছু করার নেই। স্যার, একটা হুম। জিনিস একটু সিরিয়াস হচ্ছে, এই যে অ্যাডভার্টাইজ বিটস যেটা বলেন, এটা কি তার মানে কোনো রেশিও, স্পেসিফিক কোনো রেশিও নাই, তাই তো স্যার? এটা জি 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 স্যার। না, মানে লিমিটেড, কোনো লিমিট নাই, বাট যেটা হবে যে পূর্বের ইয়ার থেকে ওইটা একটা অ্যাভারেজ করে এটা কাউন্ট করতে হবে, তাই তো স্যার? তা তো বটেই, কোনো লিমিট নেই। বস ওই 20 টাকা একটু 100 করে দেন না, আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। একটা কথা বলতে চাচ্ছিলাম। হুম। দাদা এখানে হচ্ছে আপনি তারিফ কোম্পানির সাথে যেমন সারা কোম্পানি অথবা আরং কোম্পানি যে টোটাল ভ্যালুটাকে কম্বাইন করছেন, তো এখানে ধরেন দাদা যখন আমরা কোনো একটা রান করবো, তখন এই টোটাল ভ্যালুটা মানে আমরা বের করবো কিভাবে, যে ধরেন আমার কত টাকা কাটলো, যেমন 100 টাকা দিলাম, 100 টাকা দিয়ে কত টাকা, এটা আরেকটা কোম্পানির টোটাল ভ্যালুর সাথে তো আমি এখানে কম্পেয়ার করছি, বাট তখন কিভাবে পাবো দাদা? আরেকবার বলেন তো শুনি। আমি বলছিলাম দাদা এখানে যেমন লারিফ লারিফ কোম্পানি যখন আপনি আর টোটাল ভ্যালুটা মানে লারিফ কোম্পানি কি পরিমাণ কস্ট গেছে 100 টাকা থেকে, যেমন আমরা এখানে পেয়েছি আপনার 55 দশমিক সামথিং কিছু একটা পেয়েছিলাম লাস্টে দাদা, টোটাল কস্ট অফ লারিফ। হ্যাঁ, এখন দাদা যখন আমরা আরেকটা এড রান করতে যাব, তখন আরেকটা কোম্পানির কি টোটাল মানে কি পরিমাণ টোটাল কস্ট হয়েছে ওইটা আমরা কিভাবে পাবো? মানে বলতে চাচ্ছিলাম ধরেন যে দাদা আমি দিচ্ছি, দেখেন আড়ং কত কস্ট হয়েছে, এটা আপনি কিভাবে জানবেন? হ্যাঁ হ্যাঁ দাদা, এখানে যেমন কস্ট অফ লারিফটা আমরা পেয়েছি সারা কোম্পানির সাথে তুলনা করে, সারা কোম্পানির টোটাল ভ্যালুটার সাথে 30.5 এর সাথে। এটার না, মানে লারিবের কত কষ্ট হয়েছে সেটা আপনি কিভাবে জানবেন, তাই? না না দাদা, এখানে লারিফের কস্টটা তো আমরা পেয়েছি হ্যাঁ, 58.33। এখানে দাদা আমরা তো লারিফের যে টোটাল কস্টটা বের করার সময় আমরা হচ্ছে তাদের যে 13.5 এটা ব্যবহার করলাম না, ওই যে আপনার লাস্টে যেটা ছিল সারা সারা কোম্পানির টোটাল ভ্যালুটা। এর পরের ইমিডিয়েট পরে কে কার টোটাল ভ্যালু বেশি, হ্যাঁ হ্যাঁ দাদা, এটা আমরা কিভাবে পাবো? এটা আপনাকে পেতে হবে কেন? তাহলে দাদা টোটাল ভ্যালু মানে কি কস্ট গেল এটা কিভাবে বের করবো, এটা না কার কত কস্ট গেল বের করতে হবে। মানে ধরেন দাদা এই যে যেমন লারিফ কোম্পানি 100 টাকা দিল, 100 টাকার মধ্যে হচ্ছে 58.33 টাকা উনি খরচ হয়েছে। মানে সারার কত খরচ হলো এটা আপনি কিভাবে বের করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, সারার কত যেমন খরচ দাদা বের করার দরকার নেই। মানে প্র্যাকটিক্যাল কে যে কথা বলেন, ধরেন আপনি একটা সারাই আপনাকে হায়ার, লারিব আপনাকে হায়ার করেছে, সারার কত কস্ট হচ্ছে এটা আপনার বের করে দরকারটা কি? না না দাদা, আমি বলছিলাম যে সারার যে টোটাল ভ্যালুটা, ওই ভ্যালুটা আমরা কিভাবে পাবো? ভাই সারা টোটাল ভ্যালু আপনি কেন পাবেন, এটা আমি বলছি ব্যাক এন্ডে ক্যালকুলেশন হচ্ছে, ফেসবুক এভাবে করে, এই টোটাল ভ্যালু ও, আপনার জানার দরকার কি, আর এটা আপনার পাওয়ার দরকার কি?
ও আচ্ছা আচ্ছা, সরি সরি দাদা, বুঝতে পারছি, সরি। আপনি কথাগুলো শুনতেছেন না আমার। না দাদা, বুঝতে পারছি আমি দাদা, একটু একটু মিস হয়েছে হয়তো, সরি দাদা, আমি বুঝতে পারছি। এটা একটা বের করেন আর কি, এটাই হোমওয়ার্ক। কস্ট অফ উইনারের বের করবেন, মানে এই অ্যাডের উইনার যে তার কস্ট কত, মানে যার টোটাল ভ্যালুর মান বেশি হবে সেই উইনার, তার কস্ট কত হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, রেখে দিলাম। আরেকটা শীট পড়ার দরকার ছিল, বের করে রাখছিলাম। নেক্সট পড়বো না? এটা ভাব উঠতেছে না অনেক। হুম, এটার উইনারটা বের করা, এটাই এটাই হোমওয়ার্ক। হ্যাঁ, এটাই হোমওয়ার্ক, এটাই হোমওয়ার্ক, এটাই ইয়া বের করবেন, হ্যাঁ, এটাই হোমওয়ার্ক, এটা বের করবেন, ঠিক আছে? ঠিক আছে আমরা স্যার। একটু, 70 জন বাকি কার থাকে। নাম খুঁজে পাওয়া যায়নি ভাই? তার নাম বলেন। স্যার একটা একটু জিনিস জিজ্ঞেস করতে চাই। কার নাম খুঁজে পাওয়া যায়নি বলেন? নুরুল ইসলাম না? আমার নাম কোনো খুঁজে এই পাওয়া যে যায়নি। নুরুল ইসলাম 18-তে। 18 নম্বর, 18 বস নম্বর। আমার নাম খুঁজে পাওয়া যায়নি বস। কি নাম আপনার? নাহিম বাবু। না, হিন। নাই, নাহিম নাহিম। এই যে নাহিম বাবু 70 নম্বরে আছে। তারপরে কে কার? বস আমাকেও পাওয়া রায়হান যায়নি। রহমান শাকিল। কি নাম? রায়হান রহমান শাকিল। রায়হান, এই দেখেন রায়হান আহমেদ শাকিল 110-এ আছে। সবারই নাম আছে, খুঁজে দেখতে কোনো হবে। শিশু বাদ যায়নি। তারপরে এমডি ভাই ইলিয়াস। কৌশিক তাহসান। কৌশিক, এটা কে এ ইউ। KUSHIK এরকম? জি। বস এমডি মেহেদি হাসান মুন্না। KU, অন্য কোনো নাম ছিল নাকি? না। আর পরে কি ছিল কৌশিকের এম পরে? এমডি ইলিয়াস। তাহসান। কি নাম? তাহসান? কৌশিক তাহসান, জি। তাহসান, কি রে এই নামটা মেয়ে? আপনার বস মেলে আমার নামের জায়গায় তো অন্যজন নাম বলে দিল, এখন আমি তো আমার নাম খুঁজে পাচ্ছি না। 33 নম্বর, এমডি মাহফুজুর রহমান। গান গায় ওই মাহমুদুর রহমান, তাই তো? 33 নম্বর। মাহফুজুর রহমান মনে হয় দুইটা। গান না, পাগলের পোলা। সমস্যা নেই, যে কোনো একটাই জয়েন হবে, অসুবিধা নেই। স্যার ইলিয়াস, এমডি ইলিয়াস। আছে সবাই, 33 নম্বর, এটা তো আমার মনে হচ্ছে 33। সবাই আছে। আচ্ছা সবাই আছে, কিছু না থাকলে আমাকে একটু নক স্যার দিয়ে স্যার, গ্রুপে। এমডি ইলিয়াসটা একটু দেখে দেন, এমডি ইলিয়াস স্যার। ভাই একটা একটা করতে দেন না, সবাই যদি একসাথে বলেন তাহলে কেমন হয়? সবার নামই আছে, খুঁজে বের করবেন, হ্যাঁ। আচ্ছা, আমি এই গ্রুপটা দিয়ে দিচ্ছি, আর যারা টিম লিডার হলেন এই শীটটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, যারা টিম লিডার হলেন তারা হচ্ছে যে ইয়েটা দিয়ে দিন, আমি নামগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বেঁচে থাকলে কথা হবে। ভাই আমি স্যার, একটা কথা বলতে স্যার চাই। একটু কথা বস জানতে চাচ্ছিলাম স্যার। হুম, একটা বস। বলবো কি স্যার? স্যার ওদের ওদের হ্যাঁ নাম্বারগুলো ওই বস। যে পাবো কই? আপনার যে স্যার, মানে এটা ট্রফিক্সের বাইরে আপনার যে সান্ডা অফারটা চলতেছে ওইটা কি আমাদের জন্য স্যার গ্রহণযোগ্য, মানে আমরা কি নিতে পারি স্যার ওটা, যে নাকি কোনো ওটা না হলে আমাদের হয়ে যাবে? জিনিসের মধ্যে আর এক কথা আমি খুব একটা পছন্দ করি না, বুঝছেন? বস 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 আমার একটা কোশ্চেন আছে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অন্য একজনকে কি অ্যাড করতে পারবো? মানে আমার অন্য টিমে পড়ছে, বাট আমার কাছের অনেক, মানে অনেক কাছের, আমি কি তাকে আমার গ্রুপে অ্যাড করতে পারবো? সমস্যা না, আপনার গ্রুপে করেন, আপনারা একই বেডে শুয়ে থাকেন, আমার অসুবিধা নেই, আমার হোমওয়ার্ক দিলেই হবে। বস আচ্ছা ঠিক হুম, আছে বস, তাহলে বস এখানে কিছু বাজে কাজ কাম হয়, মনে করেন যে একসাথে